আর কিভাবে যাচ্ছে দেখো না। হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেলস নিউ ভিডিও। শুভ সকাল। আজকে আমাদের সুন্দরবনের প্রথম সকাল। গতকালকে আমরা এই ইরাবতী রিসোর্টে এসেছি। কিভাবে রিসোর্টে আসলাম, কি করলাম, সবকিছু নিয়ে আমার আরো একটা ভিডিও আছে। ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন, আমি সেটা বেল আইকনে শেয়ার করে দিলাম। ইচ্ছা ছিল সকাল ভোরে উঠে পুরো রিসোর্টটা ঘুরে বেড়াবো, কিন্তু যেহেতু অনেক রাতে ঘুমিয়েছি তাই সকালে উঠতে আমাদের অনেক লেট হয়ে গেছে। বের হয়ে দেখি পুরা রিসোর্ট শুনশান, কেউ রুম থেকে বের হয়নি। সকাল 8টা বাজে, অথচ কিছু স্টাফ ছাড়া কেউ নেই। মনে হচ্ছে সকালের এই নিস্তব্ধতায় একা একা বনে বাজারে ঘুরে বেড়াচ্ছি। চারিদিকে পাখির কিচিরমিচির, তার সাথে সকালের স্নিগ্ধতা। এমন একটা জায়গায় সকালবেলা একা ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে। গতকাল রিসোর্টটা ভালোভাবে ঘুরেই দেখিনি, তাই আজকে পুরো রিসোর্টটা খুব ভালোভাবে ঘুরে দেখছি। আজকে আমাদের প্ল্যান, আমরা করমজল যাব। করমজলে ঘোরার সবকিছু রিসোর্ট থেকেই প্রোভাইড করবে, শুধু টিকেটের টাকাটা আমাদের দিতে হবে। তো আমরা ব্রেকফাস্ট করেই বের হয়ে যাব করমজলের দিকে। আজকে সারাদিন সেখানেই ঘুরবো। তো আজকের দিনটা খুব অ্যাডভেঞ্চারাস হতে যাচ্ছে। সুন্দরবন ট্যুরটা অনেকে শিপে করে দেয়, এখানে থাকা খাওয়া এভরিথিং শিপেই করতে হয়। মোটামুটি 3-4 দিনের একটা প্যাকেজ। এই ট্যুরে সুন্দরবনের গহীনে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। যদি রিসোর্টে থেকে সুন্দরবন এনজয় করতে চান তাহলে অবশ্যই করমজল আর হারবাড়িয়া থেকে ঘুরে আসতে পারবেন। এই দুইটা জায়গায় ডে ট্যুরে কমপ্লিট করা সম্ভব। হারবাড়িয়া এমন একটা জায়গা যেখান থেকে বাঘ দেখার পসিবিলিটি থাকে। স্থানীয়রা বলল যে যেই জায়গায় বেশি হরিণ থাকে সেখানেই বাঘের আনাগোনা বেশি থাকে। যেহেতু হারবাড়িয়াতে অনেক হরিণ আছে, এর জন্য হারবাড়িয়াতে বাঘ দেখা যায়, যদিও খুব কম মানুষই দেখে থাকে। ম্যাক্সিমাম মানুষ তো বাঘের পায়ের ছাপ দেখেই ফিরে আসে। দোলনায় বসে একটু রিল্যাক্স করছি আর ভাবছি শুধুমাত্র বাঘের পায়ের ছাপ দেখার জন্য হারবাড়িয়ায় গিয়ে কি লাভ। তাই বরং আমি রিসোর্টে থাকা বিভিন্ন পশু পাখির পায়ের ছাপ দেখেই বাঘের পায়ের ছাপের আনন্দটা নিয়ে নিই। এটা কিন্তু মোটেও কুকুরের পায়ের ছাপ না, শিয়াল হতে পারে অবশ্য। তো যাই হোক, আজকে আমরা করমজলই যাচ্ছি। শুধু শুনেছি করমজল, হারবাড়িয়া আর যে কোনো সুন্দরবনের যে কোনো জায়গায় বনের সাইডটা দেখতে অনেকটা সিমিলার। ওই দূরে যেই ঘরটা দেখা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি একটা স্কুল। স্কুলটাই রিসোর্টেরই। ওরা গরিব অসহায় বাচ্চাদের জন্য এই স্কুলটা চালায়। এখন অলমোস্ট 9টা বেজে গেছে। এখন আমরা ব্রেকফাস্টের জন্য যাব। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা হোটেল থেকে চেক আউট করে করমজলে যাব। ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ডিম ভুনা আর বেগুন ভাজি, সাথে সালাদ। ওদের খাবারের প্রেজেন্টেশনটা আমার ভীষণই ভালো লেগেছে। সবকিছু মাটির তৈরি, গ্লাস, প্লেট সব। তো আমরা বের হয়ে গেলাম। করমজল যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট বা তার থেকে একটু বেশি। আমরা আবারও অনেক এক্সাইটেড হয়ে নড়ে চড়ে বসলাম, যদি আবারও বানর, কুমির বা অন্য কিছু দেখা যায় এর জন্য। আপনারা যারা ডে ট্যুরে সুন্দরবন ঘুরতে চান তারা ঢাকা থেকে ডিরেক্ট করমজল এসে ঘুরে যেতে পারবেন। ঢাকা থেকে মংলাঘাট পর্যন্ত আসতে লাগবে 4 থেকে 4.5 ঘন্টা, আর ওই নৌকায় লাগবে বেশি জোর 1 ঘন্টা। ওই যে দূরে দেখা যাচ্ছে কুমির, কোনো নৌকা যেতে নিলেই ওরা ডাঙ্গা থেকে পানিতে ঝাঁপ দেয়। এই কুমিরটা কিন্তু অন্য আগের দেখা কুমিরগুলো থেকে অনেক বড়। করমজল আসতেই চারিদিকে বানরদের উৎপাত দেখা যাচ্ছে, গাছে গাছে বানর বসে আছে। আমরা তো দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছি, বাট আমাদের মাঝি বলে দিল যে আমরা যেন হাতে করে কোনো খাবার বা কিছু নিয়ে না যাই, কারণ বানর যা পাবে তাই হাত থেকে ছুঁ মেরে নিয়ে যাবে।
ওরা নর্মালি মোবাইলও টান দিয়ে নিয়ে যায়। করমজল আসতেই হয় নৌকায় করে, আর এখানে প্রচুর নৌকা ভিড়ানো। আজকে এখানে প্রচুর টুরিস্ট এসেছে। এখন অলমোস্ট 12:30টার মতো বাজে। মাঝি আমাদের বলে দিল ঠিক 2টার মধ্যে এখানে চলে আসতে। তার মানে আমরা 1.5 ঘন্টার মতো সময় পাচ্ছি করমজল ঘোরার। এখানে বিভিন্ন জায়গায় অনেক আবর্জনা পড়ে আছে। অনেকেই দেখলাম পিকনিক করার জন্য এখানে এসেছে, কেটে করে খাবার নিয়ে এসেছে এবং কি সেই খাবারগুলো খেয়ে প্যাকেট পানিতে ফেলছে। আমাদের আসলে উচিত যে কোনো টুরিস্ট প্লেসে যেয়ে সেই জায়গাটার পরিবেশ নষ্ট না করা, এমনকি যতটুকু সম্ভব পরিষ্কার রাখতে সাহায্য করা। করমজলের প্রবেশ মূল্য 46 টাকা বাংলাদেশিদের জন্য, বিদেশি পর্যটকদের জন্য 575 টাকা। গেট দিয়ে ঢুকে মনে হচ্ছে যে বানরের রাজ্যে এসে গেছি। চারিদিকে বানর আর বানর, আর তারা যার কাছ থেকে যেটা পাচ্ছে সেটাই নিয়ে যাচ্ছে। এরা মনে হয় আমাদের দৈনন্দিন জীবনের খাওয়া যত রকমের খাদ্যাভ্যাস আছে সবকিছুতে অভ্যস্ত হয়ে গেছে, কারণ ওরা আমাদের খাবারগুলি কেড়ে কেড়ে খাচ্ছে। সিরিয়াসলি খুবই ইন্টারেস্টিং একটা সময় পার করছে এদের সাথে। বানর একদমই বানরের মতো। বানর বলতেই আমরা যেরকম দুষ্টু বুঝি, ওরা ঠিকই তেমনই। এত সাবধানে মোবাইল চালানোর পরেও বানর আমার মোবাইল টান দিয়ে নিল। বাট নিতে পারিনি, আমি বাঁচিয়ে ফেলেছি কোনোভাবে। করমজলে মূলত 2টা জায়গা আছে। একটা প্লেসে আপনারা পশু পাখি দেখতে পারবেন, হরিণ, কুমির, বানর, কচ্ছপ আর নাম না জানা অনেক পশু পাখি। দেখেন কেমন ডালে ডালে বানর বসে আছে। আর এখানে একটা গুই সাপ। আর কিভাবে যাচ্ছে দেখো না। আমার তো সব থেকে বেশি ভয়ঙ্কর লেগেছে এই গুই সাপটাকে। আর বানরের কথা কি বলবো, দেখে মনে হয় বানরের 14 গোষ্ঠী নিয়ে তারা এখানে রাজত্ব পেতে বসেছে। এখন আমরা আসলাম হরিণ দেখতে। এখানের হরিণ উন্মুক্ত না, বাট চাইলে আপনি তাদেরকে খাওয়াতে পারবেন। এখানে কিছু পাতা আর বাঁধাকপি বিক্রি হচ্ছিল হরিণকে খাওয়ানোর জন্য। দাম ছিল এই 5-10 টাকা। সুবাইতা যেহেতু পশু পাখি খুব পছন্দ করে, তাই ওকে এগুলো কিনে দেওয়া হয়েছে। ও খুব খুশি হয়ে হরিণকে বাঁধাকপি খাওয়াচ্ছিল। এই ছোটটা খাওয়াবে। এরপর চলে আসলাম কুমির দেখতে। কুমিরগুলোকে দেখে মনে হচ্ছে এরা মরে আছে, আর কিছু আছে যেগুলো নড়ে চড়ে আমাদেরকে এটা বোঝাচ্ছে যে তারা এখনো জীবিত। এখানে বিভিন্ন সাইজের কুমির আছে। সম্ভবত এটি পুরো বাংলাদেশের সর্ববৃহৎ কুমির প্রজনন কেন্দ্র। এই কুমিরগুলো আমার দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগে। তো যাই হোক, কুমির দেখে এখন আমরা যাব বনের সাইডে। তার আগে সুবাইতার খুব ইচ্ছা হলো বানরকে কলা খাওয়াবে। মাশাআল্লাহ, সুবাইতার সাহস আছে। ও যেভাবে বানরকে কলা খাওয়াচ্ছে কোনো বড় মানুষও পারবে না। বনের সাইডে এসেই দেখি বিশাল চিল্লাচিল্লি। বানরগুলো ভীষণ ডিস্টার্ব করছিল সবাইকে। আমাদের সামনের 2টা আপু শশা খাচ্ছিল, তা দেখে এক বানর এসে তার হাত থেকে ছু মেরে শশা নিয়ে গেছে। আরেক বানর গুন্ডাদের মতো রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, তাকে শশা না দেওয়া পর্যন্ত সে যায়নি। তারপর সেই আপুটা শশা দিল আর বানরটা চলে গেছে। এই টাইমে তো আমরা ভয়ে মোবাইলই বের করতে পারিনি, কারণ যে কোনো সময় মোবাইল নিয়ে দৌড় দিবে। এই টাইমটা খুবই অ্যাডভেঞ্চারাস। আমাদের তো ভয়ও লাগছিল, আবার খুব এনজয় করছিলাম। এই বনের ট্রেলটা আসা যাওয়া মিলে অলমোস্ট 40 মিনিটের। এখানে অনেক নাম না জানা গাছ আছে আর কিছু পশু পাখি আছে। বিশেষ করে বানরই চোখে পড়ল। আপনারা চাইলে পুরোটা ঘুরে আসতে পারেন, অথবা একটু দূর পর্যন্ত ঘুরে আবার ব্যাক করতে পারেন। এখানে আরেকটা ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকে পুরা বনটাই দেখা যায়। বাট আমরা সময় স্বল্পতার জন্য সেখানে যাইনি, তো আমরা ব্যাক করলাম। আমাদের মংলা ঘাট পর্যন্ত যেতে সময় লাগছে 40 মিনিট। আসলে এই জায়গাটা খুবই প্রত্যন্ত এলাকা। এখানে একটা ভালো হোটেল পাওয়া বা ওষুধপত্র পাওয়া খুবই ডিফিকাল্ট। দুপুরে খাবার আমাদের জঘন্য খারাপ ছিল। এখন বুঝতে পারছি যে রিসোর্টে খাবার কি পরিমাণে ভালো ছিল। যেহেতু আমরা হারবারিয়াতে গেলাম না, তাই ভাবলাম যে আমরা 60 গম্বুজ থেকে ঘুরে আসি।
তাই আমরা বাগেরহাটের ৬০ গম্বুজে চলে আসলাম। এখানেও ভীষণ মানুষের ভিড়, অনেকে মেবি স্টাডি ট্যুরে এসেছে। ৬০ গম্বুজের টিকিটের মূল্য ২০ টাকা আমাদের দেশিদের জন্য, আর বিদেশিদের জন্য ২০০ টাকা। ৬০ গম্বুজ শুনতে যদিও মনে হয় যে এখানে ৬০টা গম্বুজ, কিন্তু অ্যাকচুয়ালি এখানে গম্বুজের সংখ্যা ৮১টা। পরন্তু বিকেলে জায়গাটা ভীষণ ভালো লাগছে, বাট যদি মানুষ আরো কম হতো তাহলে আরো বেশি এনজয় করতাম। ৬০ গম্বুজ রবিবার বন্ধ থাকে আর সোমবার দুপুর ২টার পর থেকে ওপেন থাকে। এটা মূলত সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। এই ৬০ গম্বুজ মসজিদের ভিতরে একটা বাগেরহাট জাদুঘরও আছে, চাইলে আপনারা ভিতরে ঘুরে দেখে আসতে পারেন, বাট আমরা যাচ্ছি না, এত বেশি ভিড় যে যেতেই ইচ্ছা করছে না। এখানে একটা বাচ্চাদের খেলার মতো পার্ক আছে, তো সুবাইতে এখানে অনেক এনজয় করেছে। বাগেরহাটে ৬০ গম্বুজ ছাড়াও বেশ কিছু দর্শনীয় স্থান আছে, তার মধ্যে উল্লেখযোগ্য খান জাহান আলীর মাজার, ৯ গম্বুজ মসজিদ, জিন্দাপীর মসজিদ। এটা হচ্ছে সিংগাইর মসজিদ, প্রায় ৬০০ বছর পুরানো। এটা ৬০ গম্বুজের মসজিদের একদম অপোজিটে। রাস্তার উপরে দেখে এখানে আসলাম, না হয় আর সব জায়গাগুলো দেখতে অনেকটা সিমিলার, তাই আমরা না যেয়ে কুমিল্লার দিকে ব্যাক করছি। যাওয়ার পথে ভাবলাম পদ্মা সেতুতে যাওয়া আসা মিলে ১৫০০ টাকা টুল দিলাম, আর 2টা ছবি না তুললে যাতে কি আমাকে মেনে নিবে, তো আমরা দাঁড়িয়ে পড়লাম ছবি তুলতে। পদ্মা সেতুটা আসলে অনেক গভীর, নদীতে নৌকাগুলোকে খুব ছোট দেখা যাচ্ছে। যাই হোক, 2-3টা ছবি তুলতেই দেখলাম যে পুলিশের গাড়ি চলে আসছে। আমরা তো ভয় পেয়ে গেছি, হঠাৎ কেন পুলিশ আসলো। ওরা আসলে ভেবেছে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে, আর কোনো সমস্যা হলে তারা ছাড়া আমাদেরকে কেউই উদ্ধার করতে পারবে না। আমরা তো ভাবছিলাম মনে হয় জরিমানা করবে, বাট না, ওরকম কিছু করেনি। বাট ওরা বলেছে যে এখানে দাঁড়ানো যাবে না, এটা একটা অপরাধ। সো আমরা তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।